মামলার ফাঁদে 30,000 কোটি টাকা রাজস্ব আদায়, দ্রুত নিষ্পত্তিতে 3টি বিশেষ বেঞ্চ আরও তৎপরতার তাগিদ। শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে আসছে শিগগিরই সংস্কার, একেবারে আমূল পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানালেন শিক্ষামন্ত্রী। বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু বললেন কাদের। আন্দোলনে বিদেশ নির্ভরতা কমাতে চান যুগপথের নেতারা। প্রশ্ন ফাঁস চক্রের মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী, প্রভাব বিস্তারের অভিযোগ, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। এবং শেষের পথে দেশের মেগা প্রকল্পগুলো, অর্থনীতির গতি বাড়বে, ব্যয় ব্যবস্থাপনায় সতর্কতা পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। মামলার ফাঁদে আটকে আছে 30,000 কোটি টাকার রাজস্ব আদায়। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে 3টি বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। জানিয়ে অ্যাটর্নি জেনারেল এম.এ. আমিনউদ্দিন বলেন, রাজস্ব সংক্রান্ত মামলা শেষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুর হক জানান, 5 ধাপে এনপিআর এর মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও তৎপরতা প্রয়োজন। বিস্তারিত শামীমা আক্তার রিপোর্টে। রাষ্ট্র পরিচালনার মূল ব্যয় আসে রাজস্ব আদায় থেকে। তবে প্রতি বছর রাজস্ব আদায় কর্তৃপক্ষের সঙ্গে কোম্পানির বিরোধে মোটা অঙ্কের টাকা আটকে পড়ে মামলার ফাঁদে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে প্রায় 14,000 মামলায় রাজস্ব আদায় আটকে আছে 30,000 কোটি টাকারও বেশি। এই হিসেব 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। 2023 সালে উচ্চ আদালতে কাস্টমসের মাত্র 13টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে নতুন দায়ের করা হয়েছে 1147টি মামলা। কাস্টমসের মোট বিচারাধীন মামলা 7,072টি। এছাড়া 2023 সালে আয়করের মাত্র 132টি মামলার নিষ্পত্তি হয় হাইকোর্টে। বিপরীতে এই বছর মামলা হয়েছে 490টি। আয়করের মামলা বিচারাধীন আছে 8,115টি। 2023 সালে ভ্যাট সংক্রান্ত মামলায় সরকারের 30,000 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় আটকে আছে। রাজস্ব কর্তৃপক্ষের সাথে কোম্পানির বিরোধের মামলাগুলো প্রায় 5 ধাপে শেষ হয়। এর মধ্যে উল্লেখ্য যে রাজস্ব সংক্রান্ত জটিলতায় ট্যাক্সের উপকমিশনার নোটিশ করেন। এই নোটিশ কর আপিল আদালতে যায়। এর পরের ধাপ কর আপিল ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্ট, সবশেষে আপিল বিভাগ। সুপ্রিম কোর্ট বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, এই সব মামলা শেষ করতে আরও তৎপরতা প্রয়োজন। সিটি সেলে অনেক, প্রায় 250 কোটির মতো বাকি আছে, 250 কোটি প্লাস। বাংলা লায়নের কাছেও 150 কোটি প্লাস। বাংলাদেশে যে এয়ারলাইন্স কোম্পানিগুলির নামে প্রায় 22টা এয়ারলাইন্স কোম্পানি, তাদের একটা ভেট চাওয়া হয়েছিল। এটাও প্রায় 250 কোটি টাকার ক্লেম ছিল আমার যতদূর মনে পড়ে। আমি মনে করি যে রেভিনিউ সেক্টরে যে 3টা কোর্ট আছে, তারা যদি একটু তড়িৎ শুনেন এবং অ্যাটর্নি অফিস এবং কাস্টমস অফিস থেকে যদি তারা এটা তৎপর হয়, তাহলে এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি আয়করের মামলাগুলোর জন্য উচ্চ আদালতে 3টি বিশেষ বেঞ্চ করেছেন। এসব মামলার দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। পুরনো মামলাগুলো শুনানির জন্য মাননীয় প্রধান বিচারপতি মহোদয় কয়েকদিন পূর্বেই একটা স্পেশাল বেঞ্চ করে দিয়েছেন। তারা শুধু এনবিআর এর মামলায় শুনছে, আরও 2টা কোর্ট আছে তারাও শুনছে। অর্থাৎ এখন 3টা কোর্ট এনবিআর এর মামলাগুলো শুনছে এবং অন্যরা প্রতিটা কোর্টই দ্রুততার সাথে শুনানি করছেন। আমরা সরকার পক্ষের আইনজীবীরা এই মামলাগুলো শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে মামলাগুলো অচিরেই, মানে যে পুরনো মামলা বা বড় মামলা যেগুলো আছে সেগুলো শেষ করে দেবো আমরা। রাজস্ব আইনের মামলাগুলো প্রায় একই ধরনের জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব পদক্ষেপে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ফের পরিবর্তন আসছে শিক্ষা কারিকুলামে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এবছরের শুরুতে চালু হওয়া নতুন কারিকুলামে অসঙ্গতিগুলো শিগগিরই দূর করা হবে। প্রচলিত শিক্ষা কারিকুলামে হঠাৎ আমূল পরিবর্তনের সুযোগ নেই বলেও জানান তিনি। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা পদ্ধতির বাস্তবায়নে সরকার ও অভিভাবক দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। এবছর প্রথম, দ্বিতীয় এবং ষষ্ঠ সপ্তম শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালু করে সরকার, যেখানে আনন্দ নির্ভর শিক্ষা, অভিজ্ঞতা ও মুখস্থ নির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসা এবং কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে মূল্যায়ন পদ্ধতিতে। শিক্ষা কারিকুলামের এই পরিবর্তনে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কিছু কিছু অভিভাবক নতুন শিক্ষা কারিকুলামকে স্বাগত জানালেও সমালোচনা করেন বেশিরভাগই। প্রতিবাদের আন্দোলনেও নামেন কেউ কেউ। শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন, কোন রকম যাচাই বাছাই এবং পাইলটিং ছাড়াই শিক্ষা ব্যবস্থায় হঠাৎ আমূল পরিবর্তনে অভিভাবক ও সরকার দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে, যার বিরূপ প্রভাব পড়ছে শিক্ষার্থীদের উপর। একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি যে
যারা এই কার্যক্রমটি বাস্তবায়ন করছেন তারা মনে করছেন যে তারা একেবারে আন্তর্জাতিক পর্যায়ের কোনো একটি দর্শন নিয়ে শিক্ষাক্রম বাস্তবায়ন করছেন। আর যারা এটার স্টেক হোল্ডার্স, বিশেষ করে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, তাদের মধ্যে এক ধরনের চরম অসন্তুষ্ট শুরু থেকেই আছে। এবং আমি মনে করি যে এই দুই গ্রুপের যে মতপার্থক্যের যে বিষয়টি, সেটি আরও আসলে মিনিমাইজ করে নিয়ে আসা অত্যন্ত জরুরি। তবে দেশ টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, হঠাৎ করেই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন অভিভাবক ও শিক্ষার্থী কারোর জন্যই সুখকর নয়। আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে ভারসাম্য রেখে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে ইতিমধ্যে একটা প্রক্রিয়া দাঁড় করানো হয়েছে। এখানে রাতারাতি যেই প্রক্রিয়া, আমাদের যেটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা একেবারেই চলে যাবে এটা প্রত্যাশা করাটা কঠিন, এবং সেটা প্রত্যাশা করাটা সঠিক নয়। ব্যাপক পরিবর্তনের সাথে অভিভাবক, সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই খাপ খাওয়ানো সময় লাগে। ব্যাপক পরিবর্তন হচ্ছে। মন্ত্রী জানান, কারিকুলামের অসঙ্গতিগুলো দূর করতে বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশের আলোকে শীঘ্রই সংস্কার আনা হবে। আমরা বিশেষজ্ঞগণ ইতিমধ্যে মতামত দিয়েছেন। আবার সিদ্ধান্ত গ্রহণের জন্য নীতি নির্ধারণী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে, সেখানে আমরা মতামত নিয়েছি। যে বিষয়ের উপরে আমাদের পরীক্ষা নেওয়া হয় সেগুলো হয়তো বা কমিয়ে আনা যেতে পারে, এবং পদ্ধতিগতভাবে যে পুরোটাই যে শুধুমাত্র লিখিত পদ্ধতি থাকবে তা নয়, কিছুটা সেটা অবলোকন করা, সেটা তারা কিভাবে পারফর্ম করছে সেই পদ্ধতিটাও থাকবে। আবার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত পরীক্ষার বিধানও থাকবে। ট্রেনিংটা অনগোয়িং প্রসেস, আমাদের ট্রেনিং চলছে। ট্রেনিং সবসময় ভবিষ্যতেও প্রয়োজন হবে, তো ট্রেনিংটা একটা চলমান প্রক্রিয়া। কোনো পর্যায়ে একটানা 3 ঘন্টা বেশি পরীক্ষা হওয়ার সুযোগ নেই বলে জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি দাবি করেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। শনিবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির সামনে ইস্যু না থাকায় এখন গণ অভ্যুত্থান লিফলেটে এসে ঠেকেছে। আরো জানাচ্ছেন আল নোমান। সমসাময়িক ইস্যু নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি কথা বলেন বিএনপির আন্দোলন ও তাদের বিদেশ নির্ভরতা নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইস্যু না থাকায় বিএনপির গণ আন্দোলন এখন লিফলেটে নেমেছে। তাদের সামনে এখন কোনো ইস্যু, এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে আসতেও। ওবায়দুল কাদেরের দাবি, বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু। তিনি বলেন, জিয়াউর রহমান অফিসিয়ালি আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন। আমি মির্জা ফখরুলকে বলতে চাই, আপনাদের প্রতিষ্ঠাতা, আপনাদের নেতা জিয়াউর রহমান অফিসিয়ালি বঙ্গবন্ধুর কাছে আবেদন করে বাকশালের সদস্য হয়েছে। বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে দাবি করে তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধি অর্থনৈতিক বিষয়, এতে দেশে কোনো প্রভাব পড়বে না। ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবে। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আল নোমান, দেশ টিভি, ঢাকা। কোনো পরাশক্তির দিকে তাকিয়ে থেকে নয়, বরং দেশে একটি কার্যকরী গণ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপির সঙ্গে থাকা যুগপথের সমমনা রাজনৈতিক দলগুলো। আর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দাবি, ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা সুযোগ সুবিধা দিয়ে বিদেশি শক্তিগুলোকে নিজেদের পক্ষে ধরে রাখলেও জনসমর্থনের ভিত্তিতে একটি গণ আন্দোলন গড়ে তুলতে পারলে পরাশক্তিগুলোরও সমর্থন পাবে বিএনপি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। একদিকে নিজেদের নিরাপত্তার ইস্যু নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ভারতের পরোক্ষ সমর্থন,
অন্যদিকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ। এমন একটি প্রেক্ষাপটেই অনুষ্ঠিত হয় গেল ৭ জানুয়ারির নির্বাচন পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের তৎপরতায় বিএনপি নেতৃত্বাধীন চলমান এক দফা আন্দোলনের পালে কিছুটা বাতাস পেলেও নির্বাচন পরবর্তী সময়ে তা অনেকটাই থিতু হয়ে আসে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থতার জন্য যুগপৎ আন্দোলনের নেতাদের বিদেশ নির্ভরতা নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে চলমান আন্দোলনে বিদেশিদের সমর্থন শক্তি যোগালেও আগে দেশের অভ্যন্তরে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি, এমনটি মনে করেন যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মানুষ কিন্তু আওয়ামী লীগের কাছে যাচ্ছে না, আমাদের কাছে আসে। সেই জন্য আমরা বলছি যে এই গণ আন্দোলনটা গড়ে তোলবার এখনো সুযোগ আছে। সেটা যদি গড়ে তুলতে পারি তাহলে আন্তর্জাতিক এই শক্তির ব্যালেন্স চেঞ্জ হতে বাধ্য। একটা আন্দোলনে যদি পরিবর্তন হয়, এই যে দেখেন মালদ্বীপে মুইজ্জু, ভারত সব তাদের কথা মতো চলতে হচ্ছে না এখন। তা আমরাও যদি দাঁড়িয়ে যেতে পারি, ওয়াই উই কেয়ার ফর ইভেন আমেরিকা, মানে আমি বলছি ইন্ডিয়াকেও কেয়ার করার দরকার নেই, আমার চীনেও কেয়ার দরকার নেই, আমি আমার দেশের ব্যাপারেই কেয়ার করছি। তারপরে তোমাদের সাথে যাদের যাদের মিশবে তাদের সাথে আমার সম্পর্ক হবে। এরকম জায়গায় আমি ইজিলি থাকতে পারি, নির্ভর করছে আমি দেশের আন্দোলনটা গড়ে তুলতে পারছি কিনা। বিএনপির এই ভাইস চেয়ারম্যানও মনে করেন পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে একটি দেশের যে কোনো ধরনের সরকারের সাথে সম্পর্ক বজায় রাখলেও তাদের সমর্থন আদায়ে আগে গণ আন্দোলন গড়ে তোলা জরুরি। এখন বিএনপি দল গুছিয়ে আরও বৃহৎ জনগোষ্ঠীকে যদি আন্দোলনে সম্পৃক্ত করতে পারে, কূটনীতির কোনো সমস্যা হবে না। বিএনপি নিশ্চয়ই বিদেশি শক্তিসমূহের সমর্থনও পাবে, তবে বিএনপিকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তিতে, জনগণের শক্তিতে এই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে হবে। তারা পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছে, যে এই মুহূর্তে জনগণ সোচ্চার হবে, রাজপথে নেমে আসবে, তখন তাদেরকে দেখা যাবে যে এই আন্দোলনকারী শক্তিকেই তারা সমর্থন দেবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি এখনো একমাত্র ভরসা বলেও মনে করেন এই নেতা। বিএনপি এই মুহূর্তে জনগণের একমাত্র ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অশুভ চুক্তি সহ স্থলবন্দর, সমুদ্র বন্দর, সড়ক যোগাযোগ সহ ভারতকে নানা সুযোগ সুবিধা দেওয়ার পরও দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দেশের আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতকে বাধা হয়ে না দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার বিকেলে মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অলি। বলেন, গেল 15 বছরে সুপরিকল্পিতভাবে দেশের আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে সরকার। অন্যায়ভাবে আইনের প্রয়োগের মধ্য দিয়ে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা সাজানো মামলায় সাজা দেওয়া হচ্ছে। কিছু তথাকথিত বুদ্ধিজীবী দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে দেশের সামাজিক সাংস্কৃতিক অবক্ষয় শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে। রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব। শুধু একটা নাম নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, একটা জান্না নিয়ে দাঁড়িয়ে যাব, পিছনে স্ত্রীকে নিয়ে আসবো বা মেয়েকে নিয়ে এসে দল চালাবো, তারপরে সরকারের সাথে দালালি করব, এই ধরনের প্রোগ্রাম হলে তো সরকারের পতন হবে না। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ইডেন কলেজের সাবেক ছাত্র লীগ নেত্রী মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বগুড়ার দুপচাচিয়া উপজেলায়। এর মধ্যেই তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেই সঙ্গে ভোটারদের মাঝেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেই এই রূপা, কি বা বলছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানুন বগুড়ার প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদনে। বগুড়ার দুপচাচিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা 2022 সালের 21 জানুয়ারি প্রতিরক্ষা মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে ঘটনা রাতারাতি রূপাকে পরিচিত পাওয়ায় দেশব্যাপী।
সেই কাণ্ডে আলোচনার তুঙ্গে থাকা রূপা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের পর বরখাস্ত হয়েছিলেন ভাইস চেয়ারম্যানের পদ থেকেও। পরে পদ পদবি ফিরে পেলেও প্রশ্ন উঠেছিল, কে এই রূপা? সমালোচিত মাহবুবা নাসরিন এবার নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দুপচাচিয়া উপজেলা চেয়ারম্যান হওয়ার লড়াইয়ে। যদিও তাকে ঘিরে ভোটারদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ভালো লাগে না, আমাদের দুটা ছেলে আছে, দুটোর ভিতর যেটা হবে। আমাদের দৃষ্টি সাধারণ পাবলিক জনগণ আমার দৃষ্টি ভালো না। ভোটের তো প্রার্থী সব একটাই, যাকে দেওয়া হোক ওই এক ইয়াতে ভোট যাবে। যেহেতু আওয়ামী লীগ সরকার, তাতে আমার তো মনে হয় খুব প্রত্যাশা করি যে এলাকা উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। ভোটের মাঠে চালাচ্ছেন জোর প্রচারণা। জয়ের ব্যাপারে আশাবাদী এই নারী প্রার্থী। যদিও নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আমার খুবই আত্মবিশ্বাস কাজ করছে যে আমি যেহেতু মানুষের জন্য করেছি, সেহেতু হচ্ছে যে মানুষ আমাকে ভোট দিয়ে অবশ্যই নির্বাচিত করবে। হুমকি দিচ্ছেন একজন মহিলা প্রার্থী আছেন, যিনি সর্বোচ্চ ভোট এই উপজেলা মিলে 3000-এর বেশি ভোট পাবেন না। বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে এবং রাষ্ট্রীয় দায়িত্বরত অনেক বড় মানুষদের নাম ব্যবহার করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অবশ্য প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সুষ্ঠু নির্বাচনের গ্রহণের ক্ষেত্রে বাধা তৈরি করবে, যে অবৈধভাবে প্রভাব বিস্তার করবে, তার বিরুদ্ধে আমরা প্রশাসন, সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাই তাকে প্রতিহত আমরা করব। আগামী 21 মে দুপচাচিয়া সহ বগুড়ার কাহালু ও আদমদিঘিতে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে সমর্থন দেয়া না দেয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রফেসর ডাক্তার আবু জাফর চৌধুরী ওরফে বীরু সহ তার পরিবারকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এক চেয়ারম্যান প্রার্থী। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উঠে সমালোচনার ঝড়। এই ঘটনায় অভিযুক্ত আনারসের প্রার্থী আবুল ওমরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচনের পরে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা আওয়ামী লীগ। বিল্লাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন শুভশ্রী রায়। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনী প্রচারণাকালে এভাবেই প্রকাশ্যে হুমকি দিচ্ছেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর। 21 তারিখ খেলা হবে তার সাথে, সোনারগাঁও কি হবে জানি না, ভোট না গেলে আবার খেলা হবে। ভোটে বিজয়ী হলে 2 মাসের মধ্যে চৌধুরী বংশ উচ্ছেদ করতে না পারলে চেয়ারম্যান পদ ছেড়ে দেবে বলেও জানান এই আনারস প্রতীকের প্রার্থী। যদি এই চৌধুরী বংশের আত্মপ্রকাশের বংশ আমি উচ্ছেদ না করতে পারবো, উচ্ছেদ করতে আমি রিটার্ন দিব ক্ষমতা থেকে। গেল মঙ্গলবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নে একটি নির্বাচনী উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার আবু জাফর চৌধুরী ওরফে বীরু সহ তার পরিবারকে হুমকি প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর। তার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে। আমি তো আপনার বাড়ির সামনে বক্তব্য দিচ্ছি, আপনাকে উল্টাপাল্টা কথা বলছি। যদি তোমার মা দুধ ঠিক করে পান করে থাকো, তুমি আমার বাড়ির সামনে আমাকে মিটিং করে দেখাতো, তাকে তো ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই চেয়ারম্যান প্রার্থীর শাস্তি দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আগামী 21 তারিখে মাহফুজুর রহমান খেলার মাঠে ঘোড়া প্রতীকে বিজয়ী করে আমরা প্রমাণ করে দিব সোনারগাঁয়ের মাটিতে কোনো সন্ত্রাসের স্থান নেই। অভিযোগ পেয়ে এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। চেয়ারম্যান প্রার্থীর এমন অশ্লীল আচরণে ক্ষুব্ধ জেলা আওয়ামী লীগের নেতারাও। সমস্ত লোকের গ্রেফতারের দাবি জানায় নির্বাচনের পূর্বে। আমিও তাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে সমস্ত অসভ্য লোককে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া উচিত। আমাদের দলের পক্ষ থেকে কি করণীয় সেটা আমরা পরবর্তীকালে আমরা বসে ইলেকশন ওভার হলে আমরা অবশ্যই সে ব্যাপারে যদি একেবারে কেউ সীমার বাইরে কথা বলে থাকে অবশ্যই আমরা সেই বিষয়টা দেখব। বাবুল ওমরকে সমর্থন না দেওয়ায় প্রকাশ্যে আবু জাফর চৌধুরীকে এমন হুমকি দেওয়া হয় বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। জুনেই শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ, রাজস্ব বাড়বে 3 গুণ, মাইল ফলক বলছে কর্তৃপক্ষ।
শেষ হওয়ার পথে দেশের মেগা প্রকল্পগুলো। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য বলছে গেল মাস পর্যন্ত এসব প্রকল্পের কাজ এগিয়েছে 89%। এর মধ্যে উদ্বোধনও করা হয়েছে কয়েকটি। দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য রয়েছে তাগিদ, গুরুত্ব থাকছে আসছে বছরের বাজেটেও। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির জন্য ইতিবাচক এসব প্রকল্প, তবে সতর্ক থাকতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। প্রমত্তা পদ্মার বুকে মাথা তুলে গৌরবের জানান দিচ্ছে পদ্মা বহুমুখী সেতু, যার সড়ক পথে রাজধানীকে সংযুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মংলা বন্দরকে, যার প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য কমবে 1%, বাড়বে জিডিপির প্রবৃদ্ধিও। পদ্মা সেতুর মতো এগিয়েছে দেশের আরও 8 মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পায়রা গভীর সমুদ্র বন্দর। আইএমইডির প্রতিবেদন বলছে একেবারে শেষ প্রান্তে এসব প্রকল্পের কাজ, যার উদ্বোধনও করা হয়েছে কয়েকটা, বাকিগুলো শেষ হবে শিগগিরই। যখন পরিকল্পনা করা হয় তখন যে সময়টা নির্ধারণ করা হয় বা যতটা অর্থ লাগবে বলে প্রাক্কলন করা হয়, পরবর্তীতে দেখা যায় সেটা ঠিক থাকে না। বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রকল্পের সময়টা বাড়িয়ে দেওয়া হয় কিছু, এবং তার সঙ্গে সঙ্গে অর্থ বেড়ে যায়। প্রতিবেদনের সর্বশেষ তথ্য বলছে 8 মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 3,08,681 কোটি 5 লাখ টাকা। গেল এপ্রিল পর্যন্ত যাতে ব্যয় হয়েছে 2,23,980 কোটি টাকা, শতাংশের হিসাবে 88.91%। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির গতি বাড়াবে এসব প্রকল্প, তবে সতর্ক হতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। 15-16 বা 13-14 সালে যে প্রকল্পগুলো শুরু হয়েছিল মেগা প্রকল্প, তো সেগুলোর টাইমলাইন হয়তো দেখা যাবে যে 2025-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রকল্প বাস্তবায়নটা শেষ হয়। তার কারণ যত আমরা এই দীর্ঘায়িত করব ততই কিন্তু সেটা অনেক খরচ বেড়ে যাবে। এখনো যেগুলো আছে চলমান সেগুলোকে দ্রুত আপনার সম্পন্ন করাটা একটা বড় হতে পারে, আমাদের একটা আপনার লক্ষ্যমাত্রা আমাদের থাকতে পারে, এবং আগামী সময় আমরা আরও হয়তো মেগা প্রজেক্ট নিব, সেগুলো যাতে আমরা দ্রুত সময় শেষ করতে পারি সেটা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু বেনিফিটগুলো আপনি অনেক বেশি পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে তাগিদ দেওয়া হয়েছে দ্রুততম এসব প্রকল্প শেষ করার, যার গুরুত্ব থাকছে আগামী বছরের বাজেটেও। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাছ, মাংস, নিত্যপণ্যের বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবির ও মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। শুরুতে যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, বাজারের সর্বশেষ কি পরিস্থিতি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি স্নেহা, আপনাকে আসলে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লার বাজার থেকে, আমি দেখছি বাজারের যে পরিস্থিতি আসলে পরিস্থিতি কাটছে না। কুমিল্লা বাজারে আমি দেখেছি প্রতিটা বাজারেই কুমিল্লার যে অবস্থা, প্রতিদিন আসলে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। যেখানে টমেটো ছিল গত 2 দিন আগে 30 টাকা, আজকে এটা হয়েছে 70 থেকে 80 টাকা, এবং লাউ যেখানে 1 পিস 50 টাকা 60 টাকা, সেখানে আছে 80 টাকা বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আলু 60 টাকা ধরে বিক্রি হচ্ছে কেজি। এবং আপনাকে যে জানি রাখি কুমিল্লার যে বাজার পরিস্থিতি, পেঁয়াজের দাম যথারীতি 75 থেকে 80 টাকা হয়ে আদা 220 টাকা, এবং সেই সাথে যদি আপনাকে বলি রসুনের দাম বৃদ্ধি পেয়েছে। আর আপনার লেবুর অবস্থা আসলে অস্থিরতা কাটছে না। লেবু আপনার 25 টাকা 20 টাকা হালি বিক্রি হচ্ছে। আপনারা জানি রাখি লেবু থেকে শুরু করে আসে নিত্য বাজারে এমন কোনো কিছু নেই যে কমতির দিকে, সবকিছু 50 টাকা নিচে কোনো আসলে তরকারি নেই। আর জানি কুমিল্লা যে বাজার, আমি দেখেছি মাছের বাজার অস্থিরতা রয়েছে, মাছের সংকট রয়েছে বাজারে, তারা বলছেন কিন্তু বাজার পর্যাপ্ত মাছ রয়েছে। এবং গরুর মাংস 800 টাকা কেজি চলছে, এবং সেই সাথে যদি বলি খাসি মাংস 1200 টাকা কেজি, 100 টাকা কেজি, তারপরে নাকি তাদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। আর আপনার যদি বলি কাঁচামরিচের দাম গত 2 দিনে বেড়েছে 70 টাকা 130 টাকা, কাঁচামরিচ এখন 200 টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা যে অবস্থা, ধনিয়া পাতা যদি 140 টাকা ধনিয়া পাতা পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে বিক্রি 200 টাকা 210 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং শুটকির বাজার কথা বলে তো লাভ নাই, শুটকির যে অস্থিরতা রয়েছে শুটকির বাজারে আসলে মানুষ বলছেন আগের তুলনায় আসলে শুটকির দোকানদার বিক্রি কম, তবে শুটকির দাম বৃদ্ধি পেয়েছে। শেষে যদি বলি কাঁচা বাজারে যে আপনার যে ঝিঙ্গা রয়েছে, ঝিঙ্গার দাম 80 টাকা কেজি,
করলা 70 টাকা 60 টাকা কেজি, পটল 60 টাকা 70 টাকা কেজি। আপনার যদি দেখি আপনাকে বলতে চাই যে কুমিল্লা বাজার থেকে কুমিল্লার সকল বাজারগুলো আমরা দেখেছি, যে কুমিল্লার নিত্যপণ্য বাজারগুলো আসলে অস্থিরতা যখন কাটছে, মানুষ বলছে তীব্র তাপ দেওয়ার ফলে যে ধরনের অস্থিরতা রয়েছে বাজার কিন্তু সেই ধরনের অস্থিরতা রয়েছে। বাজার আমরা দেখেছি সকল পর্যায়ের সবজি চাষের দাম বৃদ্ধি পেয়েছে এবং যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, বিক্রেতা বলছেন যে বাজারে সবজি সংকট এবং সেই সাথে আসলে মাছের বাজারে তো অস্থিরতা রয়েছে। সবকিছু মিলিয়ে যদি আপনাকে বলতে চাই কুমিল্লা বাজারের অস্থিরতা কাটছে না, বাজার মনিটরিং এর জন্য আসলে যে ধরনের ভোক্তাদের অভিযান করার কথা রয়েছে আসলে সেভাবে অভিযান হচ্ছে না। আসলে এই ছিল কুমিল্লাতে আমি চলে যাচ্ছে আমাদের সহকর্মী মানিকগঞ্জের আব্দুল আলিম। আলিম, আপনি আসলে বিস্তারিত জানাবেন বাজার নিয়ে। ধন্যবাদ সুমন। বাজারের যে ঊর্ধ্বগতিতে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষ কিন্তু বিপাকে পড়েছে এবং রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হচ্ছে বাজারে আসলেই। আগে 500 টাকা নিয়ে বাজারে আসলে বাজার ভর্তি ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতে পারতেন তারা, কিন্তু এখন 1000 টাকা নিয়েও কিন্তু সে বাজার তারা করতে পারছেন না। অনেকের যেটা বলছেন যে তাদের আয় বাড়েনি, ব্যয়ের পরিমাণটা শুধু বেড়েই চলেছে। তো এই ধাপে ধাপে যে এই বাজারের যে ঊর্ধ্বগতি, এতে করে তার রীতিমতো হাঁসফাঁসও ফেলতে হচ্ছে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষের। আজকে যে বাজারে দেখা গেছে যে গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা কেজি এবং ব্রয়লার মুরগি যেটা গরিবের একদম নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের যেটা যে আমিষের চাহিদা পূরণের জন্য যে মুরগি, ব্রয়লার মুরগি, সেটিও আজ 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি যেটি হচ্ছে যে ডিমের বাজার, সে ডিমের বাজারও কিন্তু ঊর্ধ্বগতি। গত এক সপ্তাহে ডিমের বাজার বেড়েছে হালিতে 3 টাকা। আজকে ডিম লালটা বিক্রি হচ্ছে 48 টাকা এবং সাদাটা বিক্রি হচ্ছে 46 টাকা। এতে করে নিম্ন আয়ের মানুষ কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে। তো আমি এখন কথা বলবো একজন ক্রেতা ভোক্তার সাথে। তো আছে এখন বাজারের যে ঊর্ধ্বগতি, এতে আসলে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষের কি অবস্থা? আসলে নিম্ন আয় এবং মধ্য আয়ের মানুষের জন্য একটু দুঃসহ হয়ে গেছে বাজার করাটা। কারণ হচ্ছে যে আগে যেখানে একটা গরুর মাংস 1 কেজি কিনতে গেলে 600-650 টাকায় পাওয়া যেত, এখন সেখানে 750 টাকা হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে এটা আরো ভিন্ন হয়। আমি যেমন একটু আগে 1 কেজি মাছ কিনলাম, চিংড়ি মাছ, সেটার কেজি হয়েছে 1000 টাকা, কিন্তু এটা পূর্বে আরো অনেক কম ছিল। যেমন আপনি বেগুনের দোকানে যান, শসার দোকানে যান, যেমন আমি চাল কুমড়া দাম করতেছিলাম, তারা বললো যে 50 টাকা পিস, কিন্তু এটা একটা সময় ছিল 20 টাকা 25 টাকা পিস কিনেছি। ডিমের হালির দাম বেড়ে গেছে, মুরগির মাংসের দাম বেড়ে গেছে, সবকিছুই ঊর্ধ্বগতি। এটা আসলে আমাদের মতো লোকেদের জন্য এটা একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। স্নেহা, যেমনটি শুনছিলেন যে সাধারণ ক্রেতারা এবং নিম্ন আয়ের মধ্য আয়ের মানুষ যেটা বলছেন যে আসলে তাদের কিন্তু আসলে বাজারে আসলে পরে অনেকটা দীর্ঘশ্বাস ফেলতে হয়। এছাড়া কিন্তু মাছের বাজারও কিন্তু অনেকটা চড়া, নদ নদীর পানি শুকিয়ে যাতে মাছ কম ওঠার কারণ হিসেবে জেলেরা বলছেন যে কারণে মাছের দামটাও চড়া। ইলিশ মাছ এখানে 1600 টাকা কেজিতে ইলিশ মাছ এবং অন্যান্য যে দেশি মাছের দামগুলো 900 থেকে 1000 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। স্নেহা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সর্বশেষ খবর। সুমন এবং আলিম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আজকের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। খাদ্যাভ্যাসে পরিবর্তন ও কায়িক পরিশ্রম না করা উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। এতে বাড়ছে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দেশে হৃদরোগজনিত অসুস্থতার মৃত্যুবরণ 54% জন্য দায়ী উচ্চ রক্তচাপ। এই অবস্থায় নিয়মিত সঠিক উপায়ে উচ্চ রক্তচাপ মেপে নিয়ন্ত্রণ করতে পারলে ঝুঁকি কমানো সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে উঠে আসে এমন তথ্য। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। দেশে প্রতিদিনই বাড়ছে উচ্চ রক্তচাপের রোগী। কায়িক পরিশ্রম না করা, অতিরিক্ত লবণ খাওয়া, চর্বিযুক্ত খাবার সহ বিভিন্ন কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে। উচ্চ রক্তচাপকে হৃদরোগ, স্ট্রোকের বড় কারণ বলে মনে করা হয়। একবার এসব রোগে আক্রান্ত হলে দীর্ঘমেয়াদী বোঝা তৈরি হয় পরিবারের জন্য। উচ্চ রক্তচাপের ঝুঁকি ও করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ। এ সময় রোগের প্রতিকার তুলে ধরেন বক্তারা। শুধুমাত্র জীবনযাত্রার পরিবর্তন এনে এবং রেগুলার যদি মেডিসিন খাওয়া যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। সুস্থতার জন্য অনেক কিছু দরকার, আমাদের সিনসিয়ারিটি দরকার, আমাদের খাদ্যদ্রব্য গ্রহণে নিয়ন্ত্রণ দরকার।
প্রেশার ভালোভাবে সঠিকভাবে মাপার এই কাজটা আসলে করতে হয় রোগীদের যারা স্বজন তাদের। নিয়মিত সঠিক পদ্ধতিতে উচ্চ রক্তচাপ মাপার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যদি লবণকে আমরা না বলতে পারি, ধূমপানকে না বলতে পারি, তামাক জাতীয়কে না বলতে পারি, খাদ্যের যে অভ্যাসগুলো সেটিও বিশেষ করে চর্বিযুক্ত খাদ্যকে পরিহার করতে পারি, শাকসবজি বেশি খেতে পারি, তাহলেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, রাজধানীর বাইরের মানুষকে উচ্চ রক্তচাপের বিষয়ে সচেতন করতে হবে। এটা নন কমিউনিকেবল ডিজিজ, এটা শুধু বাংলাদেশের সমস্যা না, ইটস এ গ্লোবাল প্রবলেম। সারা পৃথিবীতে এখন এনসিডি ইজ এ প্রবলেম। ডেথ ম্যাক্সিমাম মানুষ মারা যাচ্ছে এই ব্লাড প্রেশার, এই ডায়াবেটিস এবং ক্যান্সার, এই জাতীয় ওষুধ যেগুলো কোনো জীবাণুবাহিত নয়। সেই দিকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে মানুষজনকে, যে কি করলে একটা মানুষ ব্লাড প্রেশার থেকে মুক্ত থাকতে পারে। একবার উচ্চ রক্তচাপ শনাক্ত হলে সারা বছর ওষুধ খেতে হয়। এই অবস্থায় জরুরি এসব রোগের ওষুধের দাম না বাড়ানোর অনুরোধ করেন বক্তারা। আমরা একটা স্কিল ল্যাব করেছি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আগামী মাসে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। এরপর সড়ক পথে শুরু হবে পণ্য আনা নেওয়া কার্যক্রম। বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ। এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলছে কর্তৃপক্ষ। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রের রিপোর্টে জানাচ্ছে দিবাশ্রী বড়ুয়া। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের বেশ কয়েকটি প্রকল্পের সাথে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4.5 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে চায়নার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে ওয়্যার হাউস ও টার্মিনাল ভবন নির্মাণ কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের জেটি ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ প্রায় 90% শেষ। সবকিছু ঠিকঠাক থাকলেই জুনেই এই টার্মিনালের কাজ শেষ হবে। এই কাজগুলো অধিকাংশই শেষ হয়ে গেছে। শুধুমাত্র আমাদের জেটির কিছু অংশ আমাদের সম্পন্ন করা বাকি আছে। জুনের মধ্যে আমাদের কাজ অনেকাংশেই আমাদের সম্পন্ন হয়ে যাবে। জাহাজে আসা পণ্য সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে কলাপাড়া পৌর শহরের এলজিডি সড়ক হয়ে পৌঁছে যাবে দেশের বিভিন্ন স্থানে। তবে 2026 সালে বন্দরের নির্মাণাধীন 6 লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ হলে পুরোদমে শুরু হবে বন্দরের অপারেশন। পায়রা বন্দর বাংলাদেশের প্রথম স্মার্ট বন্দর। এই বন্দরের অবকাঠামোগত যে কার্যক্রম চলছে তার মধ্যে প্রধান কার্যক্রম হলো আমাদের ফার্স্ট টার্মিনাল, দ্যাট ইজ পিপিএফটি টার্মিনাল প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024-এর মধ্যে শেষ হবে এবং বর্তমানে ইয়ার্ড সহ আমাদের জেটির কাজ 90% কাজ অগ্রগতি হয়েছে এবং জুনের মধ্যে আমাদের জাহাজ ভেড়ানোর মতো কন্ডিশন আমরা চলে আসব। প্রথম টার্মিনালের জেটিতে সরাসরি জাহাজ খালাস কার্যক্রম শুরু হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে 3 গুণ, বলছেন এই কর্মকর্তা। টার্মিনাল যে শুরু হচ্ছে, আশা করি জুনের ভিতরে আমরা জাহাজ বেরোতে সক্ষম হব। তো সেই দিক থেকে আমাদের জাহাজ বাড়তেছে, আর পাশাপাশি আমরা যে যোগাযোগ করতেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, আমাদের শিপ টু শিপ অপারেশনের জন্য জাহাজ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রতি বছর বন্দরের মাধ্যমে কয়লা আমদানি করছে 40 লাখ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। সেরা দল নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সুযোগ নেই বলছেন পাপন। দুর্নীতির অভিযোগে 5 বছর ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 10 তলা ছাত্রনিবাস ভবন ও গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ। এতে চরম আবাসন সংকটে ভুগছে শিক্ষার্থীরা, সেই সঙ্গে শিক্ষকরা পাচ্ছেন না গবেষণার সুযোগ। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। 2015 সালের ডিসেম্বরে 51 কোটি টাকা ব্যয়ে 10 তলা শেখ হাসিনা ছাত্রী হল এবং 27 কোটি টাকা ব্যয়ে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প দুটির প্রথম তলার ছাদের কাজের সময় নতুন উপাচার্য হিসেবে যোগ দেন নাজমুল হাসান কলিমুল্লাহ। নিয়োগ পেয়ে নতুন পরামর্শক নিয়োগ দিয়ে প্রকল্পের মূল নকশায় আনেন পরিবর্তন। পরে ঠিকাদারকে চুক্তির বাইরে অর্থ প্রদান সহ নানা অনিয়মে কাজ শেষের আগেই ফুরিয়ে যায় প্রকল্পের বরাদ্দকৃত অর্থ। এরপর বাড়তি 89 কোটি 70 লাখ টাকা দেখিয়ে নতুন করে সংশোধিত প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসব অনিয়মের অভিযোগ তদন্ত নেমে সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই 2019 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রায় 5 বছরেও কাজ চালু না হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে প্রায় 850 কোটি টাকার প্রকল্প জমা দিলেও তা বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। তো মূল জটিলতা শুরু হয়, এই কারণেই কাজ বন্ধ হয়ে যায়। এখন পরবর্তীতে এই অতিরিক্ত এরিয়ার ভবনটি শেষ করতে কি পরিমাণ টাকা লাগবে এই ধরনের একটা প্রস্তাবনা আমাদের কাছে চাওয়া হয়, আমরা পাঠিয়েছি। এখন এটি অনুমোদন প্রক্রিয়ার মধ্যে আছে। এদিকে আবাসন সংকটে নিরাপত্তাহীনতার মধ্যেই ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসা ও হোস্টেলে থাকতে হচ্ছে ছাত্রীদের। আমাদের যারা এই যে আমরা বাইরে সর্দারপাড়া বিভিন্ন জায়গায় থাকি, আমাদের তো নিরাপত্তারও একটা সমস্যা যে আমরা বাইরে থাকছি। একটা ছোট বেডে 2 জনকে করে থাকতে হচ্ছে, 4 জনের রুমে 8 জন থাকতে হচ্ছে। মনে করেন যে মেস ভাড়া 1500 টাকা আর খাওয়া দাওয়া 1500 টাকা মিলে 3000 টাকা। হলে থাকলে সেই কষ্টটা কম হইতো। গবেষণা কেন্দ্র নির্মাণ না হয় মুখ থুবড়ে পড়েছে শিক্ষকদের গবেষণার কাজও। তাই অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তাদের। বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না কোনো ভেতরের কোনো গাফিলতির কারণে। তাদের বিরুদ্ধে তো ইউজিসি রিপোর্ট দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমি মনে করি তাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত। তবে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যাশা বর্তমান উপাচার্যের। আমি অন্তত এইটুকু কনভিন্স করতে পেরেছি তাদেরকে যে এই 2টা বিল্ডিং যতটুকু হয়েছে এখন যদি এটা ওয়ার্কেবল করা না হয় তাহলে আস্তে আস্তে এটা তো ভেঙে নষ্ট হয়ে যাবে। তো ওনারা রাজি হয়েছেন। অনিয়ম দুর্নীতির অভিযোগে এই প্রকল্পের কাজ গেল কবছর ধরে বন্ধ রয়েছে। ব্যক্তি স্বার্থে সরকারি অর্থ আত্মসাৎ এবং অপচয় রোধ করে পরিকল্পিতভাবে উন্নয়ন করার আহ্বান সংশ্লিষ্টদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতির অভিযোগে ভারতীয় কোম্পানি MDH ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। এ খবর প্রকাশের পর এই 2 প্রতিষ্ঠানের মশলা এর মধ্যেই রপ্তানি আগের তুলনায় তলানিতে নেমেছে। বিশ্বের বিভিন্ন দেশ যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে এটা বহাল থাকলে সামনে রপ্তানি 40% হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু দেশের বাইরেই নয়, ভারতও এই মশলা কেনা থেকে বিরত থাকছেন সাধারণ মানুষ। আফরিন মোয়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গেল বেশ কয়েকদিন ধরেই ভারতীয় মশলা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এভারেস্ট ও MDH নিয়ে চলছিল নানা বিতর্ক। এর মধ্যেই রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়ে এই মশলা নিষিদ্ধ করেছে নেপাল। শুধু নেপালই নয়, ক্ষতিকারক পদার্থ থাকার অভিযোগে একই পথে হেঁটেছে সিঙ্গাপুর, হংকংয়ের মতো দেশ। সুরক্ষার কথা মাথায় রেখে মশলা নিয়ে কড়াকড়ি চালু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও অনেক দেশ। বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা ও সতর্কতায় বিপাকে MDH ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে কমে গেছে এর রপ্তানি। পরিস্থিতি এতটাই নাজুক যে এই 2 প্রতিষ্ঠানের মশলা রপ্তানি 40% পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুধু দেশের বাইরেই নয়, এ খবর প্রকাশের পর থেকে জনপ্রিয় এই মশলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতীয়রাও। এই বিতর্কের কথা জানার পর আমি MDH এবং এভারেস্ট ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আমি আগে এই ব্র্যান্ডের মশলা কিনতাম, কিন্তু এখন আর নেই। বিশ্বের বৃহত্তম মশলা প্রস্তুতকারক দেশ হিসেবে পরিচিত ভারত। দেশটি প্রতি বছর মশলা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে। আর MDH ও এভারেস্টের মশলা সারা বিশ্বেই বেশ জনপ্রিয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না নাজমুল হাসান পাপন। ওপেনিং ছাড়া একাদশ সাজাতে সমস্যা হবে না বলেও জানান বিসিবি সভাপতি রিফাত আঞ্জুমার রিপোর্ট। টি-20 বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন প্রয়োজন হলে তানজিদ, লিটন, সৌম্য 3 জনকে রাখা হতে পারে একাদশে। কোচ চন্দ্রিকা হাথুরু সিংহেও জানিয়েছিলেন ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে পারে। গেল ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিং অর্ডার পরিবর্তন এনে বেশ বিপদেই পড়েছিল টাইগাররা। তবে টি-20 বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনার কোনো সম্ভাবনাই দেখছেন না বিসিবি সভাপতি। যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আনছে, ওরা যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো। যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছি। টি-20তে আমি তেমন কোনো সম্ভাবনা, মানে আমার কাছে কোনো কারণ এখনো মনে হয়নি যে সফল করতে পারে বা করার প্রয়োজন আছে। বিসিবি সভাপতি জানান টাইগাররা সেরা দল নিয়েই বিশ্বকাপে খেলতে গেছে। ওপেনিং ছাড়া অন্য কোনো জায়গায় সমস্যা দেখছেন না তিনি। ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম
দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই যে এখানটায় কারা খেলতে পারে। আপনি যদি পেসারের কথা বলেন, অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। আগামী 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রাখার কোনো দরকারই নেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট শিরোপার লড়াই। শেষ দিনে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে খেলবে আর্সেনাল। চলতি মৌসুমে শুরু থেকেই শিরোপার দৌড়ে ছিল ম্যান সিটি। আর্সেনাল এবং লিভারপুলের সাথে লড়াই করে 37 ম্যাচে 88 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। এই ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারালে 91 পয়েন্ট নিয়ে টানা চতুর্থ শিরোপা নিশ্চিত হবে সিটিজেনদের। তাই ঘরের মাঠে এই ম্যাচে জিতেই ট্রফি উদযাপন করতে চাইবে গার্দিওলা শিবির। অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে মাঠে নামবে আরেক শিরোপা প্রত্যাশী দল আর্সেনাল। তবে এই ম্যাচে শুধু জিতলেই হবে না গানারদের। ম্যান সিটি হারলে বা ড্র করলেই কেবল সুযোগ থাকবে আর্সেনালের। সমান ম্যাচে 86 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ তারা। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। মামলার ফাঁদে 30,000 কোটি টাকার রাজস্ব আদায়, দ্রুত নিষ্পত্তিতে 3টি বিশেষ বেঞ্চ আরও তৎপরতার তাগিদ। শিক্ষা ব্যবস্থার অসঙ্গতি দূর করতে আসছে শিগগিরই সংস্কার, একেবারে আমূল পরিবর্তন গ্রহণযোগ্য নয় জানালেন শিক্ষামন্ত্রী। বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়, শত্রু বলেন কাদের। আন্দোলনে বিদেশ নির্ভরতা কমাতে চান যুগপথের নেতারা। প্রশ্ন ফাঁস চক্রের মাহবুবা নাসরিন রূপা এবার চেয়ারম্যান প্রার্থী, প্রভাব বিস্তারের অভিযোগ, ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। এবং শেষের পথে দেশের মেগা প্রকল্পগুলো, অর্থনীতির গতি বাড়বে, ব্যয় ব্যবস্থাপনায় সতর্কতার পরামর্শ। এই ছিল এখনকার সংবাদ সকাল। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।